আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। আজ মালয়েশিয়া রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার, সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দেশের ক্ষুদে ফুটবলারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে চালু হবে গোল্ড কাপ টুর্নামেন্ট। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই দেশের ক্ষুদে ফুটবলারদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। দীর্ঘ 2.5 মাসের বাছাই পর্ব শেষে সেরা 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলে কিক অফ করে সূচনা করেন ফাইনাল খেলার। কিক-অফের মাধ্যমে খেলা উদ্বোধন চলেছেন আবারও। বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের বাকেরগঞ্জের দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চেও খেলতে হবে। তাগিদ দেন মেসি, রোনালদো, এমবাপ্পের মতো ফুটবলার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। বলেন, সব খেলায় পারদর্শী হয়ে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে হবে নতুনদেরই। সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব।
কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। 6 এপ্রিল শুরু হয় টুর্নামেন্ট। অংশ নেয় 65,300-রও বেশি প্রাথমিক বিদ্যালয়। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা 4টি দল জায়গা করে নেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ানবাজার ও বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ানবাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারওয়ানবাজার এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, সরানো হচ্ছে, এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ানবাজারের যে কথা বলছো, ওইখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল। ওই তারের কারণে সিগন্যাল লাইট, ওই যে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মিলছে এর সুফল, তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই। আমরা হচ্ছে কি এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরের 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি। এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ। নতুন যোগ হচ্ছে, আমরা ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। আমরা চলে যাচ্ছি তার কাছে। রায়হান, নতুন করে কোনো পুশনের খবর আছে কিনা বা বিজেপি তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি, নতুন করে সীমান্তে বিএসএফ এর কোনো তৎপরতা এখন পর্যন্ত চোখে পড়ছে না। গত 25 দিন হয়ে গেল পঞ্চগড় জেলার কোনো সীমান্তেই পুশিনের কোনো ঘটনা ঘটেনি। সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এবং সীমান্ত যে জনগণ, তারা কিন্তু সোচ্চার রয়েছে এবং এই তাদের যে কর্মকাণ্ড, বিশেষ করে নিরবিচ্ছিন্নভাবে যে সীমান্ত পাহারার যে বিষয়টি, সেটি কিন্তু চলমান রয়েছে। ফলে নতুন করে এই সীমান্তে 277 কিলোমিটার যে সীমান্ত পথ, এই সীমান্ত পথে নতুন করে আর পুশিনের কোনো ঘটনা ঘটেনি। আমি কথা বলেছি পঞ্চগড়ের 18 ব্যাটালিয়ন এবং নীলফামারী 56 ব্যাটালিয়নের অধিনায়কদের সাথে। তারা যেমনটি বলেছে যে তাদের কাছে কিছু গোয়েন্দার সূত্র থেকে কিছু প্রাপ্ত তথ্য রয়েছে, যেমন ভারতের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে তারা বিচ্ছিন্নভাবে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাংলা ভাষাভাষী এবং অনেক আগেই যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল, তাদেরকে তারা কিছু মানুষকে সংগ্রহ করেছে, করে তারা নির্ধারিত ক্যাম্পের মধ্যে রেখেছে এবং সুবিধাজনক সময়, বিশেষ করে এখন বর্ষা মৌসুম চলছে, বৃষ্টির সময় তারা বিভিন্ন সীমান্ত দিয়ে এইসব মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করবে, এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশের যে বিজেপি আছে তারা কিন্তু বিষয়টা আমলে নিয়েছে এবং তারা সোচ্চার রয়েছে। দিনের অংশে তারা সমস্ত সীমান্তে পাহারা নিশ্চিত করেছে এবং রাতের বেলায় কিন্তু সীমান্ত জনগণ, সাধারণ মানুষ যারা রয়েছে, তারা বিজিবির সাথে একাত্মতা ঘোষণা করছে এবং সারা রাত পাহারা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
তেহরান ওয়াশিংটন উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ। যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভেন্স আশা প্রকাশ করেন আলোচনার মধ্য দিয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের পরিস্থিতি নিয়ে সমাধান মিলবে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নতুন করে প্রাণ গেছে আরও 16 জনের। জায়নবাদীদের এমন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে এক সপ্তাহে নারীসহ অন্তত 15 অভিবাসীর মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে সাগরের নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র। মরদেহগুলোর বেশ কয়েকটিতে পচন ধরেছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তা। সীমান্তবর্তী শহর তবরুকের বিভিন্ন এলাকায় আরও মরদেহ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া উপকূলীয় এলাকা থেকে অন্তত 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচির একাধিক অনুশীলনে অংশ নেন মোদী। ঘুরে ঘুরে শুধরে দেন কয়েকজনের অনুশীলন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই যোগ উৎসবে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে বলে জানায় প্রশাসন। এর আগে শনিবার হুগলির তারকেশ্বরের পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে রেখেছিল তৃণমূল সরকার। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।